ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতায় স্বাগত জানাচ্ছি আমি রঞ্জন শুভ্র। চলছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি, অর্থাৎ যেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা যেই কর্মসূচি দিয়েছে সেটি সারা দেশেই কিছুটা হলেও চলছে এবং রাজধানীতে আমরা দেখেছি যে গণপরিবহন চলাচল করছে কম এবং ঢাকাসহ সারা দেশে 229 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এবং শিক্ষার্থীরা আন্দোলন করেছে আমরা গত কয়েকদিন ধরেই দেখেছি। তো এই অবস্থায় আসলে ব্যবসা বাণিজ্যে এই যে শাটডাউনের প্রভাবটা আসলে কি পড়তে যাচ্ছে সেটি নিয়ে আজকে আলোচনা করব। আজকের তালিকাতার আলোচনার বিষয় শাটডাউনের কি প্রভাব অর্থ বাণিজ্যে, এবং আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত আছেন আজকে বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ এবং আরও যুক্ত আছেন অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মাহবুব আলী। দুজনকেই স্বাগত আজকের তালিকাতে। আমি শুরু করতে চাই রমেশ চন্দ্র ঘোষ আপনাকে দিয়ে। আমরা যদি একদম আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু যেটি মূল প্রশ্ন সেটি দিয়ে যদি শুরু করি যে এই কয়েকদিনে বা বিশেষত আজকে যেই শাটডাউনের কথা বলা হচ্ছে সেটির সরাসরি কি প্রভাব পড়েছে একদম ব্যবসা বাণিজ্যে? ধন্যবাদ আপনাকে। এটা দেখছেন কয়েকদিনের যে ঘটনা প্রবাহ হয়েছে সেটার থেকে আজকের ঘটনাটা কিন্তু অন্য ধরনের। কেননা এই কয়েকদিনে বিভিন্ন জায়গা আপনার মিটিং করেছে, ছাত্ররা অবরোধ করেছে, আবার কিছু সময় পরে ছেড়ে দিয়েছে রাস্তাঘাট, কিছু সময় যানজট থেকে আবার মুক্ত পেয়েছে। কিন্তু আজকে ফুললি শাটডাউন করাতে আমরা যারা ট্রান্সপোর্ট ব্যবসার সাথে, পরিবহন ব্যবসার সাথে সড়ক পথে আমরা আছি, আমাদের একদম মানে বিশাল একটা ইয়ার কঠিন সমস্যার সম্মুখীন হয়ে পড়েছি। কোনো রকম ভাবে আমরা কোনো বাস সার্ভিস চালু করতে পারছি না। ছাত্রদেরকে থাকতে পারে, অন্য বহিরাগতরা থাকতে পারে, একটা ভাঙচুরের ভয়। একটা গাড়ি ধরে 1.5 কোটি 2 কোটি টাকা দাম, আমরা লাক্সারি বাস যেগুলো লং রুটে চালাই, শহরের মধ্যেও যেটা 50-60 1 লাখ টাকার 1 কোটি টাকার গাড়ি, এগুলো যদি ভেঙে চুরে যায় বা ওই করে দেয় আমাদের বিরাট ক্ষতি হয়ে যাবে। তা আমরা এটার আপনার কথার সঙ্গে মিলে বলে যে আমার অভূতপূর্ণ ক্ষতির এটার মাপকাঠি নেই, এটাই আমি আপনাকে বলতে পারি। জি, শুনলাম আপনার কাছ থেকে। সেই ক্ষেত্রে যদি আরেকটু জানতে চাই, এক ধরনের উদ্বেগ নিয়ে আপনারা চালাচ্ছেন, সেটি বলা হচ্ছে সরাসরি আর্থিক ক্ষতির কথা যদি বলি সেটি আসলে ঠিক কী ধরনের হচ্ছে, বা এই সামনের দিনে এই যে কয়েকদিনের যেই ব্যাহত হলো পণ্য সরবরাহের আপনারা বলছেন আপনারা উদ্বিগ্ন, আপনারা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, এটির কোনো প্রভাব থাকবে? এটা ধরেন শুধু আমাদের কেন, ইম্প্যাক্ট তো ফুল সকল জনসাধারণের উপরে, আপনার আমার উপরে, ব্যবসা বাণিজ্যের উপরে, আপনার এক্সপোর্টের উপরে, আপনার সবটার উপরেই। আপনার পরিবহন যদি অচল হয়ে যায় তাহলে দেশের কি অবস্থায়? আপনি খাদ্যদ্রব্যও তো ঠিক মতো পাবেন না, কাঁচামাল পাবেন না, সবজি পাবেন না। তা আমরা বলতে যে ইম্প্যাক্ট যেটা পড়েছে এটা তো অভূতপূর্ণ। এটা তো ক্ষতির পরিমাণ তো আপনি এখনো নিরূপণ করা যাচ্ছে না। ক্ষতি, শ্রমিকরা বসে আছে, গাড়ি বসে আছে, মাল পরিবহন করতে পারছেন না। এটার একমাত্র রেমেডি আমাদের কাছে, সবার কাছে হাত জোর করা, যে সবাই শান্ত হন। ছাত্রদেরকে বলি, সোনার ছেলে, সোনার বাবা বা সোনার মেয়ে, তোমরা ক্লাসে ফেরত যাও, ইউনিভার্সিটিতে ফিরে যাও। দাবি দেওয়া মাননীয় প্রধানমন্ত্রী বলেছে ঠিকঠাক করে দিবে, ওইটার উপরে আমরা অনুরোধ করতে পারি। এছাড়া তো আমাদের কাছে, আপনি যেমন আজকে মিডিয়াতে আসছেন, আমাকে নিয়ে আসছেন, আমার অনুরোধ করা ছাড়া তো দেশবাসীর কাছে, সবার কাছে, বিরোধী দলের কাছে অনুরোধ করি যে উস্কানি দিচ্ছেন কেন? আপনারা কোনো জায়গাতে এইভাবে না করে উস্কানি, কমলমতি ছেলে মেয়েদেরকে উস্কানি দিয়ে এটা বিশৃঙ্খলা ফেলে দেয় আমাদের বিপদের মধ্যে। আমরা ব্যবসায়িক লোক, খালি আমি পরিবহন ব্যবসায়িক না, সব ব্যবসার উপর ইফেক্ট করতেছি। কোনো ব্যবসায়িক লোক বলতে পারবে না যে আমি আজকে শান্তিতে আছি আজকের দিনে। এরপরে বা সরকার মহোদয় যারা সরকারে আছেন তারাও তো বিব্রতকর অবস্থার মধ্যে, জনসাধারণ বিব্রতকর অবস্থার মধ্যে। আর এই ছেলে মেয়েরা রাস্তায় নেমেছে, এরা অনেক বুঝেই করছে, না বুঝে করছে, এটা হুড় হ্যামগাম শুরু হয়ে গেছে। এটা নিয়ে তো আমার কিছু বলার নেই। আমার কথা হলো যে হাত জোর করা ছাড়া আমাদের কাছে আর এখন আমাদের কোনো আর কিছু নাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও আমরা আকুল নিবেদন জানাচ্ছি যে উনি কালকে ভাষণ দিয়েছেন, ওনার কাছে যদি আরো কিছু থাকে তাও উনি দরকার হলে আবারও বলতে পারেন।
তার বাইরে আমরা ওনার কাছে চাওয়া পাওয়ার নাই কিছু। এবং যারা রাষ্ট্র পরিচালনা করছে সবাই কাছে কিন্তু এটা উদ্গ্রীব আছে। ভালো ভালো ছাত্র নেতা আজকে ক্যাবিনেটে আছে, যারা ঢাকা ইউনিভার্সিটির ছাত্র নেতৃত্ব দিয়েছে। তোফায়েল আহমেদের মতো মহোদয় রয়ে গেছে, ওবায়দুল কাদের সাহেবের মতো, নানক সাহেবের মতো লোক রয়ে গেছে, শাহজাহান খানের মতো রয়েছে, সবাই ঢাকা ইউনিভার্সিটি। মাননীয় মহামান্য রাষ্ট্রপতি উনি একজন ছাত্র নেতা, উনি বলিষ্ঠ ছাত্র নেতা, উনি জানেন যে ছাত্রদেরকে পালস বোঝে, ছাত্রলীগের উনি বড় একজন নেতা ছিলেন। তা উনি বলতে পারবেন যে হলাকা ছাত্রদেরকে কিভাবে হলাকা ভালো বেশে তাদেরকে আবার ঘরে ফিরিয়ে দেওয়া যায়, তাদের কিভাবে ক্লাসে ঢোকানো যায়, কিভাবে ইউনিভার্সিটিতে আবার রাখা যায়। এটা তো আমাদের আর কিছু বলার নেই, আমাদের অনুরোধ করা ছাড়া আর আমরা কি বলতে পারি বলে। এই আমি জনগণের কাছে, দেশবাসীর কাছে, ছাত্রদের কাছে, সবার কাছে বলে, বিরোধী দলের কাছে বলি যে খবরদার আর এইভাবে করবেন না, আমাদের ক্ষতি করবেন না। আপনি পারেন, আপনি আন্দোলন করেন, কিন্তু ছাত্রদের নিয়ে আন্দোলনের জন্য আমরা সমর্থন করলাম, অমুক করলাম, এটা আমরা হাত যোগ করা ছাড়া কিছু নেই সবাইকে। এর বাইরে আমার কিছু বলার নেই। বুঝতে পেরেছি আপনার কথা। রমেশচন্দ্র ঘোষ, যেটি বলা হচ্ছে যে সরবরাহে এক ধরনের ঘাটতি দেখা দেবে, সেই সরবরাহের ঘাটতি পুষিয়ে নিতে বা এই এই অচলাবস্থা যদি আরও কিছুদিন চলে বা যেটি চলছে, বিকল্প কোনো ব্যবস্থা আছে কিনা সেটি আপনার কাছে জানতে চাইব। যদি আপনাদের কাছে বিকল্প কোনো ব্যবস্থার কথা ভেবে থাকেন সেটি বলবেন। আর এর বাইরে যেটি হচ্ছে যে পণ্য সরবরাহের ঘাটতিটা কি হতে যাচ্ছে, মানে আমরা দেখলাম যে আপনাদের অনেক জায়গায় আটকে দেয়া হয়েছে, অনেক জায়গায় থেমে গেছে গাড়ি, আপনি নিজেই বলছেন যে এক ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে। সব মিলিয়ে পণ্য সরবরাহে যে ঘাটতি হতে যাচ্ছে সামনের দিনে, সেটি কতটা ক্ষতিকর হতে পারে? শুনতে পাচ্ছেন আমাকে? রমেশচন্দ্র ঘোষ, হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? না আবার বলুন, জি, আবার রিপিট করুন। আপনার কাছে আমার প্রশ্ন ছিল যে এই যে কয়েকদিনের যে অচলাবস্থা, যেটি হচ্ছে আপনারা নিজেরাই বলছেন যে কোথাও কোথাও গাড়ি আটকে দেওয়া হচ্ছে, পণ্য সরবরাহের যে ঘাটতি, সেটি কি ধরনের প্রভাব রাখতে যাচ্ছে বাজারে আপনি মনে করেন? এটা একটা যদি এটাকে চলতে থাকে তাহলে কঠিন অবস্থার সম্মুখীন হতে হবে। আপনার ঢাকা শহরে বা চিটাগং শহরে, বড় বড় শহরে গাড়ি যদি আপনার গ্রিন ফিল্ড থেকে যদি, সবজির বাগান থেকে, সবজির ক্ষেত থেকে যদি সবজি ঢাকায় না আসে, মাছ না আসে, খাদ্য না আসে, তাহলে একটু ঘাটতি হবে, এটা ক্রাইসিস দেখা দিবে। তো এটা কেমন হবে সেটা তো আন্দাজ করতেই পারছেন। সেই জন্য এটা আজকে কেবল শুরু হয়েছে, গতকালকে পর্যন্ত আমরা কষ্ট মষ্ট করে চালিয়েছি, ট্রাকও চালাইছি, বাসও চালাইছি, প্যাসেঞ্জার গাড়ি চালাইছি। আজকে চেষ্টা করা হবে যে এটা হয়তো একটা সুরাহা হবে, আমাদের গাড়িগুলো চালু হবে। তা না হলে তো এটা একটা কঠিন সম্মুখের মুখোমুখি আমরা হয়ে যাব। এবং আপনি দেখতেছেন এই ক্রাইসিস মিট আপ করতে অনেক কষ্ট হবে। এটা বা মূল্য অনেক বৃদ্ধি পেয়ে যাবে, অনেক দাম বেশি হয়ে যাবে খাদ্যদ্রব্যর। আপনি গেলেই হাতের নাগালে মালপত্র পাবেন না। এটাই হলো একটা কঠিন সমস্যা। বুঝতে পেরেছি আপনার কথা। থাকুন আমাদের সাথে, একটা বিরতির সময় হয়ে গেছে। বিরতি থেকে ফিরে এসে এই যে কমপ্লিট শাটডাউন যেটি চলছে, সেই ব্যাপারে, সেই শাটডাউনের অর্থনীতিতে কী ধরনের প্রভাব পড়তে যাচ্ছে, কি হচ্ছে, সব মিলে এই দুজনের সাথে কথা বলবো। থাকুন আমার সাথে, একটা বিরতি থেকে ফিরে এসে নিশ্চয়ই আবার কথা হবে একই প্রসঙ্গে। একটা বিরতি নিচ্ছি, ইসলামী ব্যাংক তালিকাতায় ফিরছি শিগগিরই, সঙ্গে থাকুন। আবারও স্বাগত ইসলামী ব্যাংক তালিকাতায়। আজকে আমাদের আলোচনার বিষয় শাটডাউনের কী প্রভাব অর্থ বাণিজ্যে, এবং আলোচনা করতে আমাদের সাথে যুক্ত আছেন রমেশচন্দ্র ঘোষ এবং ডক্টর মাহবুব আলী। দুজনকে আবারও স্বাগত। ডক্টর মাহবুব আলী, আপনার কাছে এবারে যেতে চাই, সামগ্রিকভাবে অর্থনীতিতে এই যে শাটডাউন হয়, এটির কী ধরনের প্রভাব থাকে আপনার কাছে একটু শুনে শুরু করতে চাই এই অংশ। ডক্টর মাহবুব আলী, শুনতে পাচ্ছেন আমাকে? প্রথমে আমি শোক সন্তপ্ত পরিবারের উপর আমার সমবেদনা জানাচ্ছি, পক্ষে জানাচ্ছি তাদের পরিবারের উপর আমার সমবেদনা জানাচ্ছি। একই সাথে আমরা গতকাল মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য সুস্পষ্টভাবে শুনেছি, যেহেতু এটা কোর্টের বিষয়,
এটা রাতারাতি সমাধান করা সম্ভব নয়। এখন যেহেতু রাতারাতি করা সম্ভব নয়, তাই আমি মনে করি যারা কোটা বিরোধী আন্দোলন করছে তাদের একটু ধৈর্য ধারণ করে আমাদের মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ সুপ্রিম কোর্টের আদেশের মাধ্যমে আমরা একটা ন্যায় বিচার পাবো বলে আশা করছি। কারণ এই যে শাটডাউন সামগ্রিকভাবে আমাদের দেশের অর্থনীতিকে স্থবির করে দেবে, এবং অর্থনীতিকে স্থবির করে দিলে জীবনযাত্রার মান নেমে যায় এবং মানুষের ক্রয় ক্ষমতা কমে যায়, এবং যখন মানুষের ক্রয় ক্ষমতা কমে যায় তখন মানুষকে বেঁচে থাকতে খুব কষ্ট করতে হয়। পাশাপাশি শাটডাউন হলে যারা অফিসগামী, যারা চাকরিজীবী, তাদের কিন্তু খুবই কষ্ট হয়। এবং আমি মনে করি যে পণ্য সরবরাহের ঘাটতি দেখা দেওয়ার সম্ভাবনা থাকে। পণ্য সরবরাহ ঘাটতি দেখা দেওয়ার সম্ভাবনাটা এই কারণে থাকে যে এক জায়গা থেকে আরেক জায়গায় পণ্য আমদানি এবং রপ্তানি করা যাচ্ছে না, এবং কোনো নির্দিষ্ট স্থানে পণ্য কিন্তু ওই জনগোষ্ঠীর জন্য সম্পূর্ণ পণ্য থাকে না। দেশের অভ্যন্তরে বলেন, দেশে বহির্জগতের সাথে বলেন, সেই জন্য অভ্যন্তরীণ বাণিজ্য এবং বহির্বাণিজ্য দুটি ক্ষতিগ্রস্ত হয়। এবং আমাদের জীবনযাত্রার মান যেমন নিচে নেমে যাচ্ছে এবং মূল্যস্ফীতি বেড়ে যাচ্ছে, এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের জনগণের যে দুর্ভোগ সেটা অবর্ণনীয় করছে। তারা যদি একটু কষ্ট করে তাদের পরিবারের একটা কোনোভাবে জরিপ চালায়, তাহলে দেখবে যে শাটডাউনের ফলে তাদের পরিবারের লোকদের অসুবিধা হয়। আর আরেকটা কথা নয়, তারা কোটা আন্দোলন করছে, কোটা আন্দোলনে হয়তো কোটা বিরোধী আন্দোলন করছে, সেখানে কোটাতে না হয় সেটা 2018 সালের পরিপত্র হবে না কি হবে সেটা তো সাবজুডিস ম্যাটার। কিন্তু এখানে আমি একটা কথা বলি যে বছরে চাকরির পরিমাণ যারা ম্যাক্সিমাম 3000, এর মধ্যে যারা ক্যাডার সার্ভিস এবং নন ক্যাডার সার্ভিস, কিন্তু তার চেয়েও বড় যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে আমাদের বেসরকারি খাতে প্রবৃদ্ধি সৃষ্টি করা, কর্মসংস্থান সৃষ্টি করা, এবং আমরা স্মার্ট বাংলাদেশ তৈরি করতে যাচ্ছি। 2041 ব্যক্তি আসবে, তত বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে, এবং বেসরকারি খাতে যত কর্মসংস্থান সৃষ্টি হবে তত লাভবান হবে। এখন যেটা সমস্যা হয়েছে যে এই যে পরিবেশ এবং এই পরিস্থিতি, এর ফলে যেটা হচ্ছে যে পরিবহন শ্রমিকরা তারাও তো বেকার হয়ে যাচ্ছে, এবং পরিবহন শ্রমিকরা বেকার হয়ে যাচ্ছে, তারপর ঘর গেরস্তের লোকজন বেকার হয়ে যাচ্ছে, মেহনতি জনগণ বেকার হয়ে যাচ্ছে, তারপর বিভিন্ন জায়গা থেকে পণ্য পরিবহন না করার ফলে স্থানীয়ভাবে পণ্যগুলো অবিকৃত থেকে যাচ্ছে, অচল অবস্থাও দেখা যাচ্ছে। অচল অবস্থার কারণে এই কমপ্লিট শাটডাউনের দেখা যাচ্ছে। এই অচল অবস্থার থেকে বেরিয়ে আসার জন্য এমন কিছু করা উচিত, ঠিক আছে? আমরা তারা তাদের মতো করে অপেক্ষা করুক, সাবজুডিস ম্যাটারটা যেদিন রায় আসবে সেদিন তারা মানে তারপর তারা কিছু করুক। কিন্তু এইভাবে মানুষকে কষ্ট দিয়ে, এখন একজন রোগী, অসুস্থ রোগী, সেও তো হসপিটালে যেতে পারছে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এগুলো তো তাদের উপরেই বর্তাচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের প্রশ্নের উত্তরের জন্য। রমেশচন্দ্র ঘোষ, আপনার কাছে যেতে চাই, শ্রমিকদের বসে থাকার কথা যেটি আমাদের অন্য অতিথিও বললেন, আমরা দেখলাম যে আজকে তারা কোনো ধরনের কাজে যেতে পারলো না, কাজ করতে পারলো না। সেই ক্ষেত্রে আজকে তাদের যেই বেতন সেগুলো নিশ্চিত করা হবে কিনা, সেই ব্যাপারে আপনারা কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা, এবং যদি আরও ভবিষ্যতে এরকম আরও কয়েকদিন চলে সেই ক্ষেত্রে আসলে শ্রমিকদের বেতনের বিষয়টা কি হবে, আপনারা সেটি দেবেন কিনা? না, এটা প্রশ্ন করেছেন। আমাদের তো ব্যাপার হলো যে আমরা আজকে বসে আছে যে আজকে বেতন ফুল দিব তা না, আমরা তো আংশিক তখন এইরকম বন্ধ টন্ধ হলে পরে আমরা এটাকে লোড দেই। যারা মান্থলি আছে তারা তো মান্থলির মধ্যে, যারা ডেলি বেসিসে করে
তাদেরকে পার্সিয়াল কিছু খোরাকি দেওয়া, গাড়ি পাহারা দেওয়ার জন্য গাড়িতে থাকা ড্রাইভার, এটা সেটা, কিন্তু আমরা যথার্থ করতে পারি না। যথার্থ কথাটা এখানে আমরা যে ফুলফিল করতে পারি এটা কিন্তু বলতে পারছি না। আমরা আমরা একটা কঠিন সমস্যার মধ্যে আমরা পতিত হলাম। এটা যদি এরকম এরকম প্যান্ডামিকের মধ্যে, কোভিডের মধ্যে এরকম মোটর শ্রমিকরা বহুত কষ্ট করেছে, দোকানপাট খুলেছে, এক পাল্লা খুলেছে, অল্প বেঁচেছে, কিন্তু আপনার সড়ক পরিবহনে শ্রমিকরা কিন্তু কোনো কিছু করে খেতে পারে না। ঠিক এরকম একটা সম্মুখীন হলে পরে তারা তো ধরেন হলো বেকার হয়ে যাচ্ছে, আমরা কোনো ইনকাম নাই, আমাদের থেকে নিয়ে কতটুকু দিতে পারবো, আমরা একটা পার্সিয়াল কিছু দিই, তাছাড়া তো ভালো কিছু করতে পারি না। হ্যাঁ, আর মান্থলি যাদের আছে তাদের তো সেটা নয়, মান্থলি খাতায় আছে। আমাদের অনেকেরই আছে নো ওয়ার্ক নো পে, সেক্ষেত্রে খুব কঠিন অবস্থা হয়ে যায় আমি মনে করছি। এটা যে কি দুর্ভোগ, কি অবস্থা, যারা পড়ে গেছে তারা অবস্থা হয়েছে এরকম, এখন শিপমেন্ট হতে পারতেছে না, সেখানেও দেখবেন আপনার অর্থনৈতিক ক্ষেত্রে কতটুকু প্রভাব পড়ে। এই জন্য আমরা অনুরোধ করব যে এটা আপনারা মিডিয়া আছেন, সবকিছু বলে এটা কিভাবে মিনিমাইজ করে এটাকে সচল করা যায়, এটাই অনুরোধ। তাছাড়া তো টাকা পয়সার ব্যাপার বলতেছেন, খুব কষ্ট। এটা সব মালিকই যে সব রকম দিতে পারবে তা না, সব মালিকের অবস্থাও একরকম ভালো না। অনেক মালিক আছে যে ওরাও মালিকেরও টাকায় দিন আনা দিন খাওয়া, এরকম মালিক বহুত আছে বাংলাদেশে। জি, বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ এবং অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মাহবুব আলী, দুজনকেই অসংখ্য ধন্যবাদ আজকে টালিখাতে আমাদের সাথে যুক্ত হয়ে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতে আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন।